বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ডক্টর ইউনূসের গোপন প্ল্যান ফাঁস করলেন শেখ হাসিনা, কর্মীদের তৈরি থাকতে বললেন। তবে কি খুব শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা? বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব 48 ঘন্টায় 7বার ফোন, কোন ভয়ে বারবার সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন ডক্টর ইউনূস, অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে সেনাপ্রধান ও বিএনপির সঙ্গে সংঘাতে ডক্টর ইউনূস, ক্ষমতা বসাতে পদত্যাগের নাটক, কোন পথে বাংলাদেশের রাজনীতি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন, গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসের গোপন প্ল্যান ফাঁস করলেন শেখ হাসিনা, কর্মীদের তৈরি থাকতে বললেন। তবে কি খুব শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা? বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত একটি অডিও বার্তায় সেন্ট মার্টিন দ্বীপ ও ডক্টর ইউনূস প্রসঙ্গে কড়া মন্তব্য করেছেন। বার্তায় তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা চেয়েছিল, কিন্তু আমার পিতা শেখ মুজিবুর রহমান তাতে সম্মতি হননি এবং তাকে জীবন দিতে হয়েছে। আমিও সেই পথেই চলেছি। ক্ষমতার জন্য দেশ বিক্রির চিন্তা কখনোই করিনি। বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনাকে স্মরণ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন যে দেশটি 30 লাখ শহীদের রক্তে স্বাধীন হয়েছে, সেই দেশের মাটি কারো কাছে হস্তান্তর কারো উদ্দেশ্য হতে পারে না। ডক্টর ইউনূসকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন ব্যক্তি আজ বিশ্বে সম্মানিত, কিন্তু দেশে এসে কি করছেন? 1996 সালে আমি তাকে সাহায্য করেছিলাম। গ্রামীণ ব্যাংকে টাকা নেই বলে দাবি করলেও পরে দেখা যায় টাকা সরিয়ে রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, 400 কোটি টাকা বন্যার সময় দেওয়া হলেও তার কোনো হদিস নেই। ডক্টর ইউনূস প্রতারণা করছেন। 600 টাকা বেতনে চাকরি শুরু করা ব্যক্তি আজ হাজার হাজার কোটি টাকার মালিক হলেন কিভাবে, সেটি প্রশ্নযোগ্য। 48 ঘন্টায় 7বার ফোন, কোন ভয়ে বারবার সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন ডক্টর ইউনূস, অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশে পথে নেমেছে সেনাবাহিনী। ঢাকা সহ একাধিক জায়গায় সেনাবাহিনীর ট্যাঙ্ক সাজোয়া গাড়ি ঘুরছে, রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনা। কেন হঠাৎ এই সেনা নামলো তার ব্যাখ্যা দেয়নি সেনাবাহিনীর প্রধান। এর মধ্যেই শোনা যাচ্ছে, সেনা অভ্যুত্থানের ভয়ে মোহাম্মদ ইউনূসের দপ্তর বারবার সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। 48 ঘন্টাতেই 7বার যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু ও প্রান্ত থেকে সাড়া মেলেনি। মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ এই দেশগুলিতে সেনা খুবই শক্তিশালী, তারা রাষ্ট্রকে তোয়াক্কা করে না। বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরে চলছে। সম্প্রতি মায়ানমার রাখাইন করিডোর নিয়ে ইউনূস সরকারের রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথাবার্তা শুরু করতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাফ বার্তা দিয়েছেন যে একমাত্র নির্বাচিত সরকারও এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। অন্তর্বর্তী সরকারের কাজ নয় এগুলি, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর স্পষ্ট বার্তা দিয়েছেন। এদিকে ইউনূস সরকার 2026 সালের জুন মাসের আগে নির্বাচন করতে নারাজ। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন, যদি সেনা অভ্যুত্থান হয় তবে দেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই ইউনূস চাইছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হাতে রাখার। সেই কারণেই তিনি ইস্তফা দেওয়ার কথা হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। তবে সেনাপ্রধান ইউনূসের ডাকে সাড়া দিতে নারাজ। ইউনূসের দপ্তর বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। এদিকে সেনাপ্রধান ও বিএনপির সঙ্গে সংঘাতে ডক্টর ইউনূস, ক্ষমতা বাঁচাতে পদত্যাগের নাটক, কোন পথে বাংলাদেশের রাজনীতি? ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পূর্বের প্রতিবেশী দেশটিতে তীব্র হচ্ছে দ্রুত সাধারণ নির্বাচনের দাবি। একদিকে নির্বাচনের দাবি, অন্যদিকে অধ্যাদেশের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের আন্দোলন। যত সময় গড়াচ্ছে ততই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা তথা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ।
এতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত ইস্তফা দেবেন তিনি। ঢাকা ছেড়ে ফের পাড়ি জমাবেন ইউরোপে, নাকি সেনা অভ্যুত্থান দেখবে বাংলাদেশ? এইসব প্রশ্নের সরগম ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি। গত কয়েক মাস ধরে পার্লামেন্টে তথা জাতীয় সংসদের নির্বাচন নিয়ে ইউনূস সরকারের রক্তচাপ বাড়িয়েছে বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল। সেই তালিকায় একেবারে সামনের সারিতে রয়েছে বিএনপি। ফলে কিছুটা বাধ্য হয়ে গত 15 মে বিকেলে বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে, আগামী বছরের 30 জুনের পর একদিনও ক্ষমতায় থাকবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সাধারণ নির্বাচনে ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম দফায় বৈঠকে যোগ দেন 11টি দলের প্রতিনিধিরা। পরে হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন সহ 9টি দল আলাদা করে বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। উল্লেখ্য, গত 10 মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে ঢাকার এই অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বর্তমান পরিস্থিতিতে ভোট হলে তারা যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তা বলাই বাহুল্য। নির্বাচনে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর রাতে ভারত বিরোধী তাস খেলেন ডক্টর ইউনূস, কিন্তু তাতেও বিএনপির হুমকি হুঁশিয়ারি বন্ধ হয়ে গিয়েছে এমনটা নয়। 25 মে এই ইস্যুতে মুখ খোলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের স্বৈরাচার বা ফ্যাসিবাদ রুখতে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি। এই কারণে ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে। এই ব্যাপারে আরও এক ধাপ এগিয়ে ইউনূস সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবের একটি সভায় বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রধান উপদেষ্টা মৌলবাদী গোষ্ঠীকে এক করে ফেলেছে। জাতীয়তাবাদী শক্তির সঙ্গে আমাদের বিভাজন তৈরির চেষ্টা করছেন। আমরা রাস্তায় নামলে উনি 24 ঘন্টাও থাকতে পারবেন না। তবে আমরা চাই ইউনূস সফল হোক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, জাতীয় সংসদ নির্বাচন করানোর ব্যাপারে ইউনূসের যে প্রবল আগ্রহ রয়েছে এমনটা নয়। তার প্রেস সচিবের বক্তব্য থেকেই সেই প্রমাণ মিলেছে। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে শফিকুল বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার মহান সুযোগ পাওয়া গিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় দেশের ভিতরে ও বাইরে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে আমরা এগোতে না পারি। বিএনপির মতো জাতীয় সংসদ নির্বাচন দ্রুত চাইছেন বাংলাদেশ সেনাও। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, এই ব্যাপারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সরাসরি সংঘাতের জায়গা চলে এসেছেন ডক্টর ইউনূস। ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন, গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তেও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে এক পর্যায়ে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। গত বছরের 4 ও 5 আগস্ট গণভবনে শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠকের ঘটনা আনুষ্ঠানিক অভিযোগে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের শুনানিতে এসব ঘটনা পরে শোনান। আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা শেষ মুহূর্তেও জোরপূর্বক ক্ষমতায় থাকতে অনড় ছিলেন। তিনি সেনাপ্রধানকে শক্ত হয়ে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে 4 আগস্টের রাত ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর। সেই রাতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের নেতা এবং নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে রাগারাগি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। গণভবনের সেই বৈঠকে 3 বাহিনীর প্রধান, পুলিশের তৎকালীন আইজি আবদুল্লাহ আল মামুন এবং বিমান বাহিনীর সাবেক এক প্রধানও ছিলেন। রাত 12টা থেকে 12টার দিকে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী শেখ হাসিনার পদত্যাগের প্রসঙ্গ তুললে শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে তারেক
সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমে যাবে। এ সময় তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান এবং তৎকালীন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে। সে সময় অপরিচিত এক ব্যক্তি, যাকে ডিউটিরত এসএসএফ সদস্যরাও চেনেন না, গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করে দেন।